আমরা দেখো লাস্ট ক্লাসে বিভিন্ন এনিম্যাল রিলেটেড বিভিন্ন সম্পর্কে আলাপ করছিলাম, তাই না? আর বিভিন্ন লেজিসলেশন সম্পর্কে, আইন, সেগুলি একটু আমরা পানিশেবল অফেন্স গুলি দেখবো এবং কি কি আইনগুলি আছে সেগুলি আমরা এক্সিস্টিং আইনগুলি আছে এবং যে আইনগুলিকে রিপিল করা হয়েছে, রিপিল মানে কিন্তু বাতিল, তাই না? সেগুলি সম্পর্কে আমরা একটু দেখবো। বাতিল করে কোন আইনগুলি নতুন করে ইম্পোজ করা হয়েছে সেগুলি আমরা দেখব। ঠিক আছে, শুরু করতে পারি সাইফুল? স্যার আপনি শুরু করে দেন। শুরু করবো না? ওকে, জি স্যার। দেখো আমরা প্রথমে আমরা দেখেছিলাম দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট 1871, তাই না? এটা এখনো এক্সিস্টেড, এই আইনটা বাংলাদেশে। ব্রিটিশ আমলের ল, বাট স্টিল ইট ইজ এক্সিস্টেড ইন বাংলাদেশ, দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট। আমি আমার ছোটকালে দেখেছি এই আইনটা প্রয়োগ করতে দেখেছি, মানে গ্রামে, কিন্তু এখন সেইভাবে আসলে করা হয় না। ক্যাটেল ট্রেসপাস মানে আমরা বলেছিলাম কি, ট্রেসপাস মানে ডোন্ট ট্রেসপাস লেখা থাকে যখন কোনো, দেখো যখন কোনো আন্দোলন হয় কিংবা কোনো ধরো কোনো ক্রাইম হয়েছে, তখন ক্রাইম সিনে কিন্তু কি করে পুলিশরা একটা, মানে একটা রিবন দিয়া অথবা একটা কি বলো এটাকে, ফিতা দিয়ে ঘিরে রাখে, তাই না? এবং লেখা থাকে ডোন্ট ট্রেসপাস, মানে অনুপ্রবেশ করা নিষেধ, তাই না? ট্রেসপাস স্যার অনুপ্রবেশ। ক্রাইম সিনটা আইসোলেট করে স্যার। হ্যাঁ ক্রাইম সিনটা আইসোলেট করে ফেলে স্যার। হ্যাঁ হ্যাঁ, আইসোলেট করে ফেলে। আমি জাস্ট অনুপ্রবেশটা বুঝানো, ট্রেসপাসটা বোঝানোর জন্য এটা বলতেছি, আমার উদ্দেশ্য ওই ক্রাইম সিন না আর কি। এইখানে ট্রেসপাস মানে অনুপ্রবেশ, এটা বোঝানোর জন্য বলতেছি। এখানে তাহলে কি হবে, ক্যাটল মানে এখানে পরে দেখবো আমরা আসলে নট অনলি দ্যাট ক্যাটল, এখানে আসলে লাইভ স্টক এবং অন্যান্যকে একসাথে ক্যাটেল বলা হয়েছে এই আইনে এবং সাবসিকুয়েন্ট আইনগুলিতে। কিন্তু আইনটার নাম হচ্ছে কি দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট, মানে কি গবাদি পশু, এখানে আমরা ক্যাটেল বলতে গবাদি পশু বলবো, বুঝবো বাংলা যদি বলি। অনুপ্রবেশ আইন 1871, এবং বলা হচ্ছে 1871 এর প্রথম আইন, এইটা 1 নম্বর আইন, 1 নম্বর 1 অফ 1871, ব্রিটিশদের ওই সালের 1 নম্বর আইন। এই আইনের প্রিয়াম্বলে বলা হয়েছে, whereas it is expedient to consolidate amend the law relating to trespass by cattle, it is enacted thereby follows, বলা হচ্ছে যে যেহেতু ক্যাটেল ট্রেসপাস সংক্রান্ত আইনকে সমন্বিত করা হচ্ছে এবং সংশোধন করা হচ্ছে, সো কারণ এর আগেও ল ছিল, এই 1871-এ এটাকে অ্যামেন্ড করা হয় বা কনসলিডেট করা হয়, একত্র করে দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট 1871 করা হয়। এবং সেই সময় বলা হয়, প্রিয়াম্বলে বলা হয়, ভূমিকায় বলা হয় যে কি, যেহেতু এটা ক্যাটেল ট্রেসপাস অ্যাক্টকে একত্র করা হচ্ছে এবং সংশোধন করা হচ্ছে, সো আইনটা এখন থেকে এই ধরনের হবে। 1871-এ বলা হচ্ছে এই ধরনের হবে। টাইটেল এবং এক্সটেন্ট কি হবে? টাইটেলটা হবে তো আইনের ইটা কি হবে, টাইটেল হবে দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট 1871, এবং এটার এক্সটেন্ট হবে কি হোল বাংলাদেশে। যদিও এটা ব্রিটিশ আমলে পুরো ব্রিটিশ ছিল, কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের, সেই জন্য আমরা বলবো যে বাংলাদেশে, হোল বাংলাদেশ, এটা নিয়ে আমাদের কনসার্ন না। ইন্টারপ্রিটেশন কি হবে, ক্লজ, এই আইনে কিছু কিছু ডেফিনেশন থাকবে, যেমন অফিসার অফ পুলিশ বলা হবে ভিলেজ ওয়াচম্যান, আমরা চৌকিদার বলেছিলাম, তাই না? চৌকিদার। পুলিশ অফিসার বলতে বোঝানো হবে কি গ্রামের, ভিলেজ ওয়াচম্যান চৌকিদারকে বোঝানো হবে। ক্যাটল বলতে বোঝানো হবে এলিফেন্ট, ক্যামেল। দেখো ক্যাটল নট অনলি দ্য ক্যাটল, হ্যাঁ, এখানে এলিফেন্ট বোঝানো হবে, ক্যামেল বোঝানো হবে, বাফেলো, হর্সেস, মেয়ার্স, গেল্ডিংস, পনিস, এগুলি তোমরা জানো, তাই না? শিপ, ইউ, র্যাম, ল্যাম্পস, গোটস এন্ড গোট কিডস, পিগস, অ্যাসেস, মিউলস, সবকিছুকে বোঝানো হবে ক্যাটল হিসাবে। ঠিক আছে। লোকাল অথরিটি বলতে বোঝানো হবে এই আইনে এমন একজন ব্যক্তি ওই একটা লোকালিটির জন্য যাকে আইন দ্বারা এম্পাওয়ার করা হবে বা ইনভেস্ট করা হবে এই আইনটা কন্ট্রোল এবং অ্যাডমিনিস্ট্রেশনের জন্য বা অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, বুঝছো? একটা এলাকায় ধরো একটা গ্রামে অথবা 2-3টা গ্রাম মিলে একজনকে
সিলেক্ট করা হবে এই পার্সনটা এই আইনটা টেক কেয়ার করবে, কন্ট্রোল করবে এবং অ্যাডমিনিস্ট্রেশন করবে, মানে কি পরিচালনা করবে। তাকে বলা হবে কি লোকাল অথরিটি। লোকাল ফান্ড বলা হবে কি, যে ফান্ডটা ওই লোকাল অথরিটি ওই পার্সনের আন্ডারে থাকবে সেটাকে লোকাল ফান্ড বলা হবে। দেখো আমরা সরাসরি পেনাল্টিতে চলে যাই সেকশন 24 এ। পেনাল্টি ফর ফোর্সিবলি অপোজিং দ্য সিজার অফ ক্যাটল এন্ড রেস্কিউইং দ্য সেম। এখানে তোমরা বুঝতে পেরেছো যে এই আইনটাতে আসলে করা হয়, একটা সময় কি করা হতো শত্রুতাবশত অথবা এই এই যে লাইভস্টক ফার্মিং এখনকার সময়, আমি গত ক্লাসেও বলছিলাম যে এখনকার যে লাইভস্টক ফার্মিং তোমরা দেখছো সেটা কিন্তু একটা সময় ছিল না। একটা সময় ক্যাটল অথবা যে লাইভস্টক গুলির কথা বললাম এগুলি কিন্তু কি করা হতো, ছেড়ে পালন করা হতো, মানে ছেড়ে দেওয়া হতো, যে যার জমিতে খাইতো। হ্যাঁ, ওইরকম ইন্টেন্সিভ ফার্মিং এর কোনো সিস্টেম ছিল না। কাট এন্ড ক্যারি, ঘাস কেটে এনে খাওয়াবা কিংবা কনসেন্ট্রেট খাওয়াবা, তাকে একটা স্টলের মধ্যে সারাদিন রাখবা অথবা বার্নের ভিতর সারাদিন রাখবা, এই ধরনের না। খোলা অবস্থায় পালন করা হতো, তখন কিন্তু শস্য হানি হতো। সেই জন্যই এই আইনটা করা হয় আর কি। ঠিক আছে? সো নিয়ম ছিল যে কোনো একটা জমিতে কোনো একটা ছাগল গরু অথবা যেগুলির কথা বললাম গেলে কি করা হবে, ভিলেজ ওয়াচম্যান যে চৌকিদার সে ঘুরে ঘুরে দেখতো, দেখা সে যদি দেখতো যে কারোর জমিতে কোনো ছাগল গেছে অথবা গরু গেছে সে ওইটাকে ধরে নিয়ে আসতো, সিজ করতো, তাই না? সিজ করা তো তোমরা মিনিং বুঝতো, সিজ করতো। এবং কম্পাউন্ড মানে কি, কম্পাউন্ড বলা কি, খোয়ার, খোয়ারে নিয়ে এসে আটকা রাখতো এবং তারপরে ওইটার ফাইন করতো। হ্যাঁ, তো বলা হচ্ছে কেউ যদি জোর খাটায়া এই সিজ, ধরো কোনো একটা ক্যাটল বা অ্যানিমালকে সিজ করাটাকে অপোজ করে, না আপনি সিজ করতে পারবেন না, ভিলেজ ওয়াচম্যান ধরো ঘুরতেছে, হ্যাঁ, ধরো ভিলেজ ওয়াচম্যান ঘুরতেছে কোনো একটা জমিতে, একটা গরু অথবা ছাগল অথবা যেগুলি ডেসক্রাইবড এনিমাল ঢুকছে, সে নিয়ে আসতেছে, কেউ যদি অপোজ করে যে ফোর্সিবলি যায় বলে যে না এটা আপনি সিজ করতে পারবেন না, অথবা কম্পাউন্ড খোয়ারে নিয়ে গেছে সেখান থেকে রেস্কিউ করে অথবা তার হাত থেকে, ভিলেজ ওয়াচম্যানের হাত থেকে নিয়ে নেয়, তাহলে কি পেনাল্টি হবে ওই লোকটার? বলা হচ্ছে সেকশন 24 এ বলা আছে আইনের, হুএভার ফোর্সিবলি অপোজেস দ্য সিজেস অফ ক্যাটল লায়াবল টু বি সিজড আন্ডার দিস অ্যাক্ট। বলা হচ্ছে যে এই যে অ্যানিমাল গুলির কথা বলা হয়েছে এগুলি সিজ করার মতো কন্ডিশনে থাকলে, মানে কারোর জমিতে গেলে বা কোনো একটা ল্যান্ডে স্ট্রে করলে থাকলে, ডেসক্রাইব কোনো ল্যান্ডে স্ট্রে করলে অথবা রোড সাইডে স্ট্রে করলে যেখানে বলা আছে সেখানে যদি থাকে এবং ক্ষতি সাধন করে, তখন যদি ওয়াচম্যান ওইটা ধরে নিয়ে আসতে চায় এবং সেটা কেউ যদি ওইটার মানে বাধা দেয় অথবা সিজ করা অ্যানিমেল নিয়ে আসে, তখন তার উপরে আইনের প্রয়োগ হবে, লায়াবল হবে সে। অ্যান্ড হুএভার রেস্কিউস দ্য সেম আফটার সিজার, বলা হচ্ছে কি সিজারের পরে, এই সিজারের বাংলাটা বলো তো সাইফুল, কেউ একজন। স্যার দখল করা অথবা বাজেয়াপ্ত দখল, করা। দখল না, এটাকে বলে জব্দ করা। জব্দ করা মনে হয় আরো সুন্দর হবে। জব্দ করে ফেলা। হ্যাঁ, জব্দ করা এনিমেলটা কেউ যদি নিয়ে আসে, সেটা হতে পারে খোয়ার থেকে অথবা ওয়াচম্যান নিয়ে যাচ্ছে তার থেকে যদি নিয়ে আসে, তাহলে কি হবে? বলা হচ্ছে কি এই আইন দ্বারা সে লায়াবল হবে। হ্যাঁ, এবং ম্যাজিস্ট্রেট এই ব্যক্তি যে ফোর্সেবলি ওই মানে জব্দ করতে বাধা দিচ্ছে অথবা জব্দ করা অ্যানিমেল খোয়ার থেকে অথবা রাস্তার থেকে ছুটায় নিয়ে আসছে, তাকে পানিশমেন্ট দিতে পারে। হ্যাঁ, এবং সেই পানিশমেন্টটা হবে কি 6 মাসের কারাদণ্ড অথবা 500 টাকার জরিমানা। হ্যাঁ, অথবা দুইটাই হতে পারে। বুঝতে পেরেছো কিনা? যে ব্যক্তি বাধা দিবে অথবা অবমুক্ত করে নিয়ে আসবে অ্যানিমালটাকে, তাহলে ম্যাজিস্ট্রেট তাকে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড দিতে পারে এবং 500 টাকার জরিমানা করতে পারে অথবা দুইটাই করতে পারে। এরপর আসে কি রিকভারি অফ পেনাল্টি ফর মিসচিফ কমিটেড বাই কজিং ক্যাটেল টু ট্রেসপাস। স্যার যদি শত্রুতামি করে স্যার, যদি নিয়ে নিয়ে যায় সেক্ষেত্রে যদি জোর করে নিয়ে আসে সেক্ষেত্রে কি এই আইনটা প্রয়োগ হবে স্যার? মানে শত্রুতা করে মানে বুঝে নেই। মানে হচ্ছে গিয়ে গ্রাম পুলিশ যেটা, উনি যদি ও আচ্ছা শত্রুতামি আচ্ছা, করে। হ্যাঁ, তারও
আছে আর কি, সেটা বলতেছি আর কি। তার এরকমও তো হয় মাঝে মধ্যে। হ্যাঁ, পরে পরে আসতেছি আমি। দেখো, এইখানে বলা হচ্ছে কেউ যদি দস্যুতা করে, ওই তোমার ওইটা পরে আসতেছে আমি, জি স্যার। অথবা ধরো এমন হয় যে তোমার সাথে কারোর দ্বন্দ্ব আছে, তাই না? তো বললো যে ফসল হচ্ছে খুব, এটা কিন্তু গ্রামে খুব হয় আর কি। ধর ফসল হইছে, আমি ফসলের ক্ষতি সাধন করার জন্য তার নিজের গরু, গরু মানে সেই অ্যানিমাল গুলি বোঝানো হচ্ছে, অথবা ছাগল কি করলো, ওই জমিটাতে দিয়ে দিল, যেন ফসলের কি করে, হানি করে বা ফসল খেয়ে ফেলে, নষ্ট করে ফসল। হ্যাঁ, এইরকম যদি অফেন্স করে কেউ, হুম, অথবা ধরো তার নিজের গরু না, অন্যের গরু, ধরো থার্ড পার্সনের গরু সে নিয়ে কি করলো, যার সাথে শত্রুতা, তার জমিতে দিয়ে দিল, যেন ওই ওই ফসলটা নষ্ট করে। এরকম যদি হয় তাহলে কি করবে, ওই গ্রাম পুলিশ কি করবে, এই অ্যানিমেল গুলিকে রিকভার করবে, মানে সিজ করবে, এবং সিজ করে পুরো অ্যানিমালকে কি করতে পারে, বিক্রি করে ওইটার কম্পেনসেশন দিতে পারে, অথবা ওই ক্যাটেল গুলির মধ্যে যে কোনো একটা বিক্রি করে তার কম্পেনসেশন দিতে পারে। হ্যাঁ, সেটা যদিও ওই ব্যক্তির না যে এই কাজটা করাইছে, মিসচিফটা ঘটাইছে, দস্যুতাপনা করে শত্রুতাপনা করে করছে এটা, তার গরু যদি নাও হয়, যেটা দ্বারা ঘটছে সেটাকে সেল করতে পারে, এবং এটা তোমার ওই কম্পেনসেশন দিতে পারে ওই একে। বুঝতে পেরেছো কিনা এটা? পেনাল্টি, এই রিকভারি অফ পেনাল্টি ফর মিসচিফ কমিটেড বাই কজিং ক্যাটেল টু ট্রেসপাস, মানে কি, কোনো ব্যক্তি যদি শত্রুতাপনা করে তার গরু অথবা অন্যের কারো গরু কোনো একটা জমিতে দিয়ে দেয় ক্ষতি সাধনের জন্য, ট্রেসপাস অনুপ্রবেশ ঘটনা ঘটায়, তাইলে সেই ফাইনটা, পেনাল্টিটা তুমি রিকভার করবে কিভাবে? ওই ব্যক্তি ধরো এটা করে চলে গেছে, কিন্তু ফসলের তো ক্ষতি হয়ে গেছে, তখন করতে হবে যে অ্যানিমাল গুলিকে সিজ করা গেল, ট্রেসপাসের কারণে সিজ করা হলো, সেই অ্যানিমাল গুলি টোটালটা বিক্রি করে, অথবা যে কোনো একটা বিক্রি করে যে ফাইন হয়, বা যে ক্ষতি সাধন হয়েছে সেটাকে কম্পেনসেট করতে হবে। ঠিক আছে? এইটা দেখা হবে না যে সেটা ওই ব্যক্তির কিনা, যে এইটা ঘটাচ্ছে সেই ব্যক্তির কিনা, অথবা অন্য কারোর কিনা, এটা কনসিডারেশনে থাকবে না। স্যার বলো। স্যার তাহলে তো আলটিমেটলি যদি গরুটা নিজের না হয়, অন্য কোনো থার্ড পার্সনের হয়, তাহলে তো স্যার লসটা আলটিমেটলি থার্ড পার্সনেরই হ্যাঁ, হইল। হ্যাঁ, এটা থার্ড পার্সনের, কিন্তু ট্রেসপাস তো করছে, এখানে তো আইন কিছু বিষয় অন্ধ হচ্ছে, ওই ব্যক্তির যে এইটা করাইছে তার জন্য তার সেটা জন্য অফেন্স হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, যে এই কাজটা করাইলো তার জন্য হয়তো বা সেটা ভালো ওই যে হইলো মানে, আহ, তার তো পেনাল্টি হবে 6 মাসের কারাদণ্ড, অথবা অর্থদণ্ড, অথবা বোধ। সাথে সাথে এই কম্পেনসেশন দেওয়ার জন্য ওই অ্যানিমাল গুলো বিক্রি করা হবে, অথবা একটা অ্যানিমাল বিক্রি করা হবে। ওইটা তো ওইটা দেখা হবে না যে সে এইটা করছে কিনা, কিন্তু ওইটা তো ট্রেসপাস করছে ওই অ্যানিমালটা। জি স্যার, বুঝতে পারছি। এরপর আসে কি, পেনাল্টি ফর ড্যামেজ, এই সব আইনের কথা আর কি। হ্যাঁ, পেনাল্টি ফর ড্যামেজ কস্ট টু ল্যান্ড অর ক্রপস অর পাবলিক রোডস বাই পিগস, বলা হচ্ছে কি, পিগ দ্বারা যদি কোনো জমি অথবা ফসল অথবা পাবলিক রোডের ক্ষতি সাধন হয়, তখন কি পেনাল্টি হবে। বলা হচ্ছে এনি ওনার অর কিপার অফ পিগস হু থ্রো নেগলেক্ট অর আদারওয়াইজ, বলা হচ্ছে যে কোনো ব্যক্তি যার পিগ আছে, যে ওনার, অথবা পিগ রেয়ারার, তোমরা দেখছো যে পিগ নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়, তাই না? পিগের মানে নিয়ে আর কি। সেরকম ব্যক্তি অথবা ওনার যদি এই পিগটা তার অবহেলার কারণে অথবা অন্য কোনো কারণে কোনো ল্যান্ডের ক্ষতি সাধন করে, আমরা জানি যে পিগ কি করে সাধারণত, কিন্তু জমি কি করে, অথবা এই যে রাস্তাঘাট কি করে, ওইখানে কিন্তু সে ওই খাবার খেতে গিয়ে নষ্ট করে, তাই না? কোনো ল্যান্ডের ক্ষতি সাধন করে, কোনো ক্রপ অথবা প্রডিউস, মানে কোনো পণ্য, মানে কি বলে এটা, মানে
প্রডিউস মানে কি বলে এটা তোমার সবজি অথবা কোনো অর্ডার হ্যাঁ হ্যাঁ পডার না কোনো প্রোডাক্ট যেগুলি এগ্রিকালচারাল প্রোডাক্ট প্রডিউস বলে আর কি, বলো সবজি এগুলি আর কি, ফল ফসল, অথবা কোনো পাবলিক রোড ক্ষতি সাধন করে। হ্যাঁ, কিভাবে ওই পিকগুলিকে এলাও করে, কিপার বা ওনার থাকে কেন, যে কোনো যেন ফসলের মাঠে যেন এটা না যেতে পারে সেটা বাধা দিবে, তাই না? সে নেগলেক্ট করলো, অথবা কোনো কারণে সে পিকগুলিকে যেতে দিল ওই জায়গায়, ফসলের মাঠে অথবা কোনো ল্যান্ডে অথবা কোনো পাবলিক রোডে, এবং যাওয়ার ফলে ওই পিকগুলি কি করলো, ক্ষতি সাধন করলো, তখন কি হবে, এটা পানিশেবল হবে ওই ব্যক্তির জন্য। হ্যাঁ, এবং পানিশমেন্ট কি হবে, ফাইন নট এক্সিডিং 10 টাকা, ম্যাজিস্ট্রেট 10 টাকা তাকে ফাইন করবে। অনেক আগের আইন বললাম যে এগুলি টাকার অঙ্কে অনেক সময় অনেক কম দেখাচ্ছে আর কি। বলা হচ্ছে যে এটা যে এই যে মানে রোড সাইড অথবা ল্যান্ড অথবা ক্রপের ক্ষতি সাধনের বিষয়টা, এটা ডেসক্রিপশনটা ফিক্স করবে লতে বলা আছে গভর্নমেন্ট। অনেক সময় গভর্নমেন্ট শুধুমাত্র এই পিক বলতে পিক বুঝাবে না, যদি গভর্নমেন্ট মিন করে যে এটা ক্যাটেল, অন্য ধরনের ক্যাটেল, তখন সে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বলবে এই এরিয়াতে, সে ফর এক্সাম্পল ধরো ফসলের এরিয়া, সেটাতে ডিক্লিয়ারেশন দিল পিক রেয়ার করে বেশি, এরকম কিছু এরিয়া আছে কিন্তু বাংলাদেশে, অথবা এই অফেন্সগুলি রিপিটেডলি ঘটে ক্যাটেল, পিগ অথবা অন্যান্য দ্বারা, তখন গভর্নমেন্ট কি করতে পারবো, ওই এরিয়াকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে আইনটা এনফোর্স করতে পারে যে এই এরিয়াতে কি করতে পারবে না, পিগ অথবা অন্যান্য, মানে নট অনলি পিগ, অন্যান্য ক্যাটেল এই ল্যান্ড অথবা ক্রপ অথবা রোড সাইড পাবলিক রোডকে ক্ষতি সাধন করতে পারবে না, করলে এই 10 টাকার পরিবর্তে অর্থদণ্ড বাড়ায় 50 টাকাও করতে পারে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে। এটা গভর্নমেন্টের কি বলে, এই আইনের একটা প্রেরোগেটিভ, একটা সুবিধা দিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের মাধ্যমে আর কি। হুম? আহ, এই যে যেটা বলতেছিলাম আর কি, তোমরা বলতেছিলা যে শত্রুতা বশত যদি তোমার করে আর কি, পাউন্ড কিপার মানে খোয়ারের রক্ষক অথবা আহ এই সংক্রান্ত কাজে যারা জড়িত, তাদের পানিশমেন্ট কি হবে, পেনাল্টি অন পাউন্ড কিপার ফেইলিং টু পারফর্ম ডিউটিস। এই আইনে বলা আছে যে খোয়ার রক্ষক যদি তার যে ডিউটি আছে সেটা যদি ঠিক মতো পারফর্ম না করতে পারে, তাহলে তার জন্য কি পেনাল্টি হবে। এনি পাউন্ড কিপার রিলিজিং অর পারচেজিং অর ডেলিভারি ক্যাটেল কন্ট্রারি টু দ্য প্রভিশন অফ সেকশন 19, বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে কোনো পাউন্ড কিপার যদি কোনো অ্যানিমালকে এমনি রিলিজ করে দেয়, অথবা এই অ্যানিমাল কারোর কাছ থেকে কিনে নেয়, তোর এমন হয় না যে ঠিক আছে তোর ছাগলটা ধরে নিয়ে আসছি, এটা তো তোর সাজা হবে 20 টাকা, মানে 200 টাকা 500 টাকা অথবা 2000 টাকা, তার চেয়ে দরকার কি আমি আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি, তাহলে তোর ফাইন দিতে তুই একটা পায়ে গেল, এরকম করে। অথবা অমুকের ছাগল তার সাথে পরিচয় আছে, পাউন্ড কিপার কি করলো, ছেড়ে দিল, অথবা ডেলিভারি করে দিল কারোর কাছে, অন্য কারো ট্রান্সফার করে দিল, তখন কি হবে। অথবা আরো যদি এমন করে যে আসলে যখন পাউন্ডে থাকে, খোয়ারে অ্যানিমাল গুলি থাকে, নিয়ম হচ্ছে যে খোয়ার কিপার তাকে ফুড এবং ওয়াটার প্রোভাইড করবে, যদি না করে সেটা লায়াবল হবে, পানিশেবল মানে অফেন্স হবে, এবং ম্যাজিস্ট্রেট তাকে 50 টাকা ফাইন করতে পারে। এটা কিন্তু আবারও বলতেছি যে এই টাকার অঙ্কটা খুবই কম, যেহেতু তুমি দেখতেছো যে ওই 1871 এর আইন, সো 50 টাকা কিন্তু মাচ অ্যামাউন্ট ওয়াজ এট দ্যাট টাইম, ঠিক আছে। এবং বলা হচ্ছে যে এই 50 টাকা পাউন্ড কিপারের স্যালারি থেকে ডিডাকশন করা হবে, কেটে নেওয়া হবে, ঠিক আছে। দেখো, বলা হচ্ছে যে এই যে আমরা সেকশন 25 দেখলাম, 25-এ কি ছিল যে তোমার যদি ক্ষতি সাধন করে, প্রথম আইনটা, সেকেন্ডটা এবং থার্ডটা
এই ৩টা আইন যে দেখলাম আমরা, সেকশন ৩টা সেকশন দেখলাম আমরা। ৩টার পেনাল্টির কথা বললাম। ১ম টা হচ্ছে কি ট্রেসপাস করলে ট্রেসপাসের জরিমানা। 2nd হচ্ছে কি তোমার অ্যানিমালটাকে যদি তুমি শত্রুতাবশত কেউ ট্রেসপাস করায়। আর 3rd টা হচ্ছে কি তোমার এই যে আরকি পাউন্ড কিপার যদি কোনো তোমার কি করে আ তার ডিউটি ঠিকমতো না করে। এই ৩টা আইনের বলা হচ্ছে কি এই ৩টা সেকশনের কম্পেনসেশনটা ঠিক করবে কে? ম্যাজিস্ট্রেট তার স্যাটিসফ্যাকশন এর মাধ্যমে। মানে তার স্যাটিসফ্যাকশন অনুসারে আরকি। ঠিক আছে? হতে পারে যে, যে ক্ষতিসাধনটা হয়েছে তার ফুলটা সে কম্পেনসেট করতে পারে। অথবা ধরো একটা জমির ৳১০,০০০ সে ফর এক্সাম্পল ৳১০,০০০ ফসল হানি করছে। ম্যাজিস্ট্রেট বলল ঠিক আছে তাকে ৳১০,০০০ কম্পেনসেট করতে হবে যে এই কাজটা করাইছে বা যার অ্যানিমাল এটা করছে অথবা যে অ্যানিমাল এটা ট্রেসপাস করেছে। ম্যাজিস্ট্রেট বলল ঠিক আছে এই ৳১০,০০০ মানে ফসল হানি হচ্ছে ৳১০,০০০ দিতে হবে। অথবা বলল ঠিক আছে ৳১০,০০০ ফসল হানি হইছে, ৳৫,০০০ দিলে হবে এই ড্যামেজ বা লসের কম্পেনসেশন। এইটা আসলে টোটালটা নির্ভর করবে বলা হচ্ছে কি ম্যাজিস্ট্রেটের স্যাটিসফ্যাকশন বা তার আ আ এইটা মানে কি বলে তাকে? তার অধিকারে হবে আরকি। দেখো এর পরের আইনটা হচ্ছে কি এই ট্রেসপাস অ্যাক্ট যেটা ছিল 1871 সেইটার সেইটার একটা নতুন একটা অর্ডিন্যান্স নিয়ে আসে পাকিস্তান আমলে। ব্রিটিশ আমলের ল ছিল 1871 এর দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট। যখন পাকিস্তান হলো 1959 59 সালের দিকে বা 59 সালে তখন কিন্তু অ সংসদ ছিল না। দেখো অর্ডিন্যান্স জারি করেছিল দ্য ক্যাটল প্রভিশন অফ ট্রেসপাস অর্ডিন্যান্স 1959 পাকিস্তান আমলের এবং ইস্ট পাকিস্তান অর্ডিন্যান্স নাম্বার 12 অফ 1959 বলে পূর্ব পাকিস্তান অর্ডিন্যান্স আইন মানে অর্ডিন্যান্স নাম্বার হচ্ছে কি 12 1959 সালের। ঠিক আছে? যে আইন ছিল তাকে আপডেট করে আরেকটা অর্ডিন্যান্স জারি করা হয়। সেই অর্ডিন্যান্সটাকে বলা হচ্ছে কি দ্য ক্যাটেল প্রিভেনশন অফ ট্রেসপাস অর্ডিন্যান্স 1959 এবং এটা ইস্ট পাকিস্তানের জন্য আমাদের এই পূর্বতন আমরা এখন বাংলাদেশ পূর্বতন ইস্ট পাকিস্তানের জন্য এই অর্ডিন্যান্সটা করা হয়েছিল ওই সময়। শর্ট টাইটেল এক্সটেন্ড এন্ড কমেন্টসমেন্ট বলা হচ্ছে যে দিস অর্ডিন্যান্স মে বি কল্ড দ্য ক্যাটেল মানে যেটা বলা হচ্ছে দ্য ক্যাটেল প্রিভেনশন অফ ট্রেসপাস অর্ডিন্যান্স 959 বলা হচ্ছে যে এটা ওই সময়কার ইস্ট পাকিস্তানে এটা আহ, কার্যকর হবে বর্তমানে যেটা বাংলাদেশ বলা হচ্ছে এটা কিন্তু এখনো চলমান আছে আইনটা হোল বাংলাদেশে এটা কার্যকর হবে বলা হচ্ছে এটা কখন কার্যকর হবে বলা হচ্ছে যে গভর্নমেন্ট যে তারিখে গেজেট নোটিফিকেশন করবে অথবা গভর্নমেন্ট যে তারিখ থেকে বলবে যে এই 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 এই- এইটা আইনটা যখন এই আইনটা করা হয় তখন এইভাবে বলা হয়েছে যে এটা কখন থেকে কার্যকর হবে বলছে গভর্নমেন্টের গেজেট নোটিফিকেশন অথবা কোনো ডিরেক্টিভ সেটার মাধ্যমে এটা কার্যকর হবে দেখো এই আইনে বলছে প্রিভেনশন অফ ট্রেসপাস এন্ড ড্যামেজ বাই ক্যাটল হ্যাঁ আহ, বলা হচ্ছে যে দেখো এনি পুলিশ অফিসার মে টেক চার্জ অফ এনি ক্যাটল হুইচ মে বি ফাউন্ড স্ট্রেইং ইন এনি স্ট্রিট অর ট্রেসপাসিং অন এনি ল্যান্ড অ্যান্ড ডুইং ড্যামেজ দেয়ার টু অ্যান্ড টু দ্য ক্রপ অর প্রডিউস দেয়ার অন মে টেক অর সেন্ড দ্য সেম টু দ্য নিয়ারেস্ট পাউন্ড বলা হচ্ছে যে ওই যে যেটা বললাম যে পুলিশ অফিসার বলতে ভিলেজ ওয়াচম্যান তারা যদি দেখে তারা অধিকার প্রাপ্ত হবে কি করার জন্য তারা যদি দেখে কোনো অ্যানিমাল কোনো একটা জায়গায় কোনো স্ট্রিটে স্ট্রে করতেছে অবস্থান করতেছে অথবা ট্রেসপাস করে কোনো করেছে কোনো ল্যান্ডে অথবা কোনো ড্যামেজ করেছে এখানে অথবা ক্রপ বা প্রডিউসের ফসলে ড্যামেজ করেছে যদি এরকম দেখে তাহলে সে কি করতে পারবে এই অ্যানিমালগুলিকে নিকটবর্তী কোনো খোয়ারে প্রেরণ করতে পারবে হুম? আহ, বলা হচ্ছে যে আহ,
if any cattle is found straying in a street or trespassing on any land or doing damage thereto or to any part or crop or produce thereon, with the knowledge and convenience of the keeper, or where there is no keeper, the owner, such keeper or owner, as case may be, shall, or conviction of a magistrate, punishable with fine, which may extend to টাকা 200। বলা হচ্ছে যদি কোনো একজন কিপারের কারণে অত ওনারের নলেজ এবং কনভিনিয়েন্স মানে হচ্ছে তোমার দ্বারা আইনের কথা, তো আসলে এটা খুব যোগ সাজসে বলা হচ্ছে যে উপরে যে ইগুলি করা হয়েছে, কোন ক্যাটেল, এই একটু বন্ধ করো, বলা হচ্ছে যে কোনো লাইভ স্টক বা ক্যাটেল যদি কোনো রাস্তায় অবস্থান করে, যে রাস্তাতে আসলে অবস্থান করার কথা না, অথবা কোথাও কোনো ল্যান্ডে ট্রেসপাস করে, অথবা ফসলের ক্ষতি সাধন করে, তাইলে ওই অ্যানিমেলের ওনারের জ্ঞাতস্বরে অথবা যোগ সাজসে যদি এটা করে থাকে, অ্যানিমেলের ওনার বা কিপারের জ্ঞাতসারে অথবা যোগ সাজসে যদি এটা করে থাকে, তাহলে ওই কিপার অথবা ওনার পানিশেবল হবে এবং তাকে 200 টাকার জরিমানা করা যাবে। এটা ওই যে 1959 সালের আইন আর কি। এই আইনটার আরো কিছু ইন্টারপ্রিটেশন হচ্ছে, বলা হচ্ছে যে এই আইন যেহেতু তোমরা বুঝতে পারছো দ্য ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট এবং দ্য ক্যাটেল প্রিভেনশন অফ ট্রেসপাস অর্ডিন্যান্স, এটা অলমোস্ট সিমিলার, হ্যাঁ, কিছুটা আপডেট করা হয়েছে। এই জন্য বলা হচ্ছে যে এই আইনের ইন্টারপ্রিটেশনে বলা হচ্ছে অল ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস used in this ordinance and defined in the Cattle Trespass Act 1871 shall be deemed to have the meaning respectively attributed to them by that act। বলা হচ্ছে যে এই আইনে যে শব্দ এবং অভিব্যক্তিগুলি প্রকাশ করা হয়েছে বা ইউজ করা হয়েছে এবং যেগুলি ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট 1871 বলা আছে বা ডিফাইন করা আছে, সেগুলি আসলে কি মানে যথাক্রমে আইন দ্বারা ওই দুইটা যে অর্ডিন্যান্স এবং আইনের যথারীতি প্রয়োগপ্রাপ্ত হবে বা অধিকারভুক্ত থাকবে আর কি। বুঝেছো কিনা? এই অর্ডিন্যান্সে যে শব্দগুলি আছে, আমরা তো টোটালটা পড়তেছি না, বলা হচ্ছে এই অর্ডিন্যান্সে যে শব্দগুলি ইউজ করা হয়েছে এবং অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে এবং ক্যাটেল ট্রেসপাস অ্যাক্টের যে অভিব্যক্তি, সেগুলি যথাক্রমে দুইটা আইন দ্বারা আইনের প্রতি অনুগত থাকবে, হ্যাঁ। এবং বলা হচ্ছে দ্য প্রভিশন অফ দিস অর্ডিন্যান্স শ্যাল বি ইন এডিশন টু, এই যে এটা খুব গুরুত্বপূর্ণ, and not in derogation of the provision of the Cattle Trespass Act 1871। বলা হচ্ছে যে এই আইনে যে প্রভিশন গুলি বলা আছে সেটা ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট যেটা 1871 বলা হয়েছে সেটার এডিশন হবে, অতিরিক্ত হবে, এটার অবমাননা হবে না, মানে ওই অ্যাক্টের অবমাননা হবে না। বুঝতে পেরেছো কিনা? ওই অ্যাক্ট বলবৎ থাকবে, ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট 1871 বলবৎ থাকবে এবং এই অর্ডিন্যান্সে যেটা বলা আছে সেটা ওই অ্যাক্টের এডিশন হবে, কিন্তু ওই অ্যাক্টের সাথে কোনো সাংঘর্ষিক হবে না বা বাতিল হবে না ওইটা, বা রিপিল করা হবে না। দুইটা আইনই এক্সিস্ট করে বলা হচ্ছে যে এইখানে যে আইন প্রভিশনগুলি বলা আছে, কারণ এটা করার অনেকে তোমাদের কোশ্চেন জাগতে পারে যে এটা করা হয়েছে কিনা, কেন তাইলে ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট তো ছিলই, কিন্তু ওই সময় দেখা গেছে ক্যাটেল ট্রেসপাস অ্যাক্ট হয়তো বা অনেক ক্ষেত্রে এর ব্যাখ্যা বিস্তৃতি এতটা ছিল না বা প্রয়োগটা এই আইনে যেগুলি বলা আছে তার চেয়েও বাইরে অনেক কিছু হচ্ছিল, যেটাকে মানে ওইটার আন্ডারে আনা যাচ্ছিল না। তখন কিন্তু এই অর্ডিন্যান্স করে ওই আইনের চেয়ে অতিরিক্ত কিছু করা হয়েছে বা প্রভিশন রাখা হয়েছে, যেটা পরে প্রয়োগ করা গেছে আর কি, সেটাই বলা হয়েছে। এরপর আমরা দেখব দ্য অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট
এবং দ্য সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অর্ডিন্যান্স 1962। আর অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট রিসেন্টলি হয়েছে 2019-এ। সেই দুইটা দেখবো আমরা। দ্য অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019, এটা বলা হচ্ছে কি অ্যাক্ট নাম্বার 12 অফ 2019, 2019 সালের 12 নাম্বার অ্যাক্ট এটা বাংলাদেশের, এবং এটা শর্ট টাইটেল কমেন্সমেন্ট এবং এক্সটেন্ড সম্পর্কে বলা হয়েছে। এই আইনটাকে বলা হবে দ্য অ্যানিমালস ওয়েলফেয়ার অ্যাক্ট। এটি রিসেন্ট অ্যাক্ট কিন্তু, দ্য অ্যানিমালস ওয়েলফেয়ার অ্যাক্ট 2019। এবং বলা হচ্ছে যে এই আইনটা ওই সময় যে সময় করা হয়েছে, এটা বলা হয়েছে যে এটা গভর্নমেন্ট যে কোনো সময় গেজেট নোটিফিকেশনের মাধ্যমে অথবা কোনো ডিরেক্টিভের মাধ্যমে এটা কার্যকর করবে। এবং এটা কোথায় কোথায় প্রয়োগ করা হবে বলা হচ্ছে যে স্পেশাল এরিয়া ছাড়া বলা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় গভর্নমেন্ট যদি মনে করে যে কোনো শহর অথবা যে কোনো এলাকায় এটা প্রয়োগ করতে পারে। এবং দেখো ক্রুয়েলটিস আন্ডার দ্য অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019 কি কি জিনিসগুলি ক্রুয়েলটি হিসেবে কনসিডার করা হবে। যেহেতু অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট, তোমরা বুঝতে পারতেছো যে এখানে অ্যানিমালের ওয়েলফেয়ার সম্পর্কে বলা হয়েছে। বলা হচ্ছে যে কোন জিনিসগুলি অ্যানিমাল ওয়েলফেয়ারের এগেনস্টে বা ক্রুয়েলটি, সেগুলির সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। দেখো বলা হচ্ছে কি ওভারলোডিং, ওভার ড্রাইভিং, বিটিং, ইল ট্রিটিং, বাইন্ডিং, কিপিং অ্যান্ড কেয়ারিং অ্যানিমাল ইন এ পেইনফুল ওয়ে। 2 নম্বর হচ্ছে কি স্টারভেশন, ওভারফিডিং, ওভার ক্রাউডিং। 3-এ বল আসলে নাম্বার না, আমি নাম্বারিং করেছি জাস্ট মানে এগুলি একসাথে বলা আর কি, নাম্বারিং করেছি যে ইজি কম্প্রিহেনশনের জন্য। 3 বলা হচ্ছে কি এমপ্লয়িং অ্যানিমাল ইন এনি ওয়ার্ক হুইচ আর আনফিট ফর দ্যাট ডিউ টু এনি ডিজিজ, ইনফার্মিটি, wound, sore or other cause and failure to provide medical treatment। বলা হচ্ছে কোনো অ্যানিমালকে যদি অসুস্থ অবস্থায়, যেটার wound আছে, সোর আছে অথবা আদার কজ আছে, সেই সব অ্যানিমালকে যদি কোনো কাজে লাগানো হয় সেটাও ক্রুয়েলটি বা ওয়েলফেয়ারের এগেইনস্টে হবে, অথবা তাকে ট্রিটমেন্ট যদি না করা হয় সেটা ওয়েলফেয়ার এগেইনস্টে হবে। অ্যালাউইং ডিজিজড অ্যানিমাল টু ডাই ইন পাবলিক প্লেস, এটাও অ্যানিমাল ওয়েলফেয়ারের এগেইনস্টে হবে। ইনসাইটিং দেম টু ফাইট, মানে কি বেইটিং, যেটা তাদেরকে প্ররোচিত করা, প্রলোভন দেওয়া যেন এই অ্যানিমালগুলি ফাইট করে, তাই না, একটা আর একটার সাথে যুদ্ধ করে, এটা অ্যানিমাল ওয়েলফেয়ারের এগেইনস্টে হবে। ইউজিং আনফিট অ্যানিমাল ফর রিপ্রোডাকশন, যেগুলি অ্যানিমাল বলা হচ্ছে যে আনফিট, তাকে ধরো মানে রিপ্রোডাকশনের কাজে ব্যবহার করলাম, তার থেকে বাচ্চা নিতে চাইলা, সেটাও অ্যানিমাল ওয়েলফেয়ারের এগেইনস্টে। ইউজিং অ্যানিমাল ইন রিক্রিয়েশন উইদাউট পারমিশন, আমাদের বলা আছে, আইনে বলা আছে যে কোন অ্যানিমালগুলিকে রিক্রিয়েশনের পারপাসে ইউজ করা হবে, সেগুলো বলা আছে। যদি এমন অ্যানিমালকে দিয়ে তুমি রিক্রিয়েশন করাচ্ছ, আনন্দ করা হচ্ছে আর কি, প্রদর্শন করতেছো, মানে বিভিন্ন ধরনের আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন কাজে ব্যবহার করতেছো, সেটা যদি পারমিটেড না হয় সেটাও অ্যানিমাল ওয়েলফেয়ারের এগেইনস্টে হবে। ওই আপনার এখন অ্যাপ্লাইং হার্মফুল মেডিসিন ইন ফার্ম অ্যানিমালস, বলা হচ্ছে যে কোনো হার্মফুল অ্যানিমাল যদি মানে মেডিসিন ইউজ করা হয় কোনো ফার্ম অ্যানিমালে, সেটাও অ্যানিমাল ওয়েলফেয়ার এগেইনস্ট হবে। কিলিং অফ দ্য স্ট্রিট অ্যানিমাল উইদাউট ওনার, হ্যাঁ, স্ট্রিট অ্যানিমাল যেটার ওনার নাই তাকে যদি কিল করো, অথবা হতে পারে ইউজিং আনফিট অ্যানিমাল ইন ক্যারিং, হ্যাঁ, বলা হচ্ছে যে পরিবহনের কাজে ব্যবহার করো যেগুলো ফিট না। লাস্টে বলা হচ্ছে পেট অ্যানিমাল প্রোডাকশন ফার্ম উইদাউট রেজিস্ট্রেশন, তুমি যদি কোনো পেট অ্যানিমাল প্রোডাকশন ফার্ম করো, যেমন এই এখন দেখা যাচ্ছে অনেকে কিন্তু এই কাজটা করে, ক্যাট ব্রিডিং করে, বিভিন্ন দামি দামি ক্যাট, বিশেষ করে মেয়েরা জানবে, এটা কিন্তু একটা অন্য ধরনের মানে খুব মানে এক্সেপশনাল বিজনেস, ক্যাট ব্রিডিং এবং সেগুলি বিক্রি করা। এক একটা ক্যাটের নাকি অনেক দাম। সো রেজিস্ট্রেশন ছাড়া যদি এটা করে সেটাও হবে কি অ্যানিমাল ওয়েলফেয়ার এর এগেইনস্টে বা ক্রুয়েলটির মধ্যে পড়বে। আচ্ছা, এটার পেনাল্টি গুলি কি, যেগুলি কাজ বললাম এগুলি যদি কেউ করে তাহলে কি কি পেনাল্টি হবে। দ্য ক্রুয়েলটি অফ অ্যানিমালস পানিশেবল উইথ এ ম্যাক্সিমাম ইমপ্রিজনমেন্ট ফর 6 months, বলা হচ্ছে কি দেখো 6 মাসের কারাদণ্ড হবে, অথবা 10,000 টাকা
অর্থদণ্ড অথবা দুইটাই হতে পারে। এই অ্যাক্টে বলা আছে। তোমার দেখো এটা টাকার পরিমাণ বাড়ছে কিন্তু, কারণ এটা সাম্প্রতিক কালে করা, 2019 সালে করা। কেউ যদি মিউটিলেশন করে বা মেইমিং করে, মিউটিলেশন বা মেইমিং কি অঙ্গহানি করা, তাই না? অথবা পয়জনাস কিলিং করে, এই আইনে বলা আছে, তাহলে 2 বছরের কারাদণ্ড হবে, অথবা 50,000 টাকার ফাইন হবে, অথবা দুইটাই হতে পারে। এবং এইখানে দেখো কোন আইনটাকে বাতিল করে এই আইনটা করা হয়েছে, দ্য ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট 1920, সেটাকে বাতিল করে এই আইনটা করা হয়েছে, দ্য অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2019। ঠিক আছে, বুঝতে পেরেছো কিনা? জি স্যার। হ্যাঁ, দ্য ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট এখন আর কিন্তু নাই। দ্য ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট 1920 সেটা কিন্তু এখন আর এক্সিস্ট করে না বাংলাদেশে, এটাকে বাতিল করা হয়েছে এবং নতুন আইন করা হয়েছে কি, দ্য অ্যানিমালস ওয়েলফেয়ার অ্যাক্ট 2019, সাম্প্রতিককালে করা হয়েছে। এরপরে সাথে সোসাইটি ফর প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অর্ডিন্যান্স 1962। দেখো, পাকিস্তান আমলের কোনো জিনিস আসলে সেটা অর্ডিন্যান্স। আসলে পাকিস্তানের আমলে যে সময় আমরা ছিলাম পাকিস্তানের সাথে, সেই সময় কোনো স্টেবল গভর্নমেন্ট ছিল না, সব সময় সামরিক শাসন ছিল, এই জন্য অর্ডিন্যান্স। এটা কি, দ্য সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অর্ডিন্যান্স 1962, এটাকে বলা হচ্ছে কি ইস্ট পাকিস্তান অর্ডিন্যান্স নাম্বার 15 অফ 1962। পূর্ব পাকিস্তানের যে অর্ডিন্যান্স জারি করা হয়েছিল, এটা হলো 15 নম্বর অর্ডিন্যান্স। এবং এটা শর্ট টাইটেল এক্সটেন্ডাম কনসমেন্ট কি, এটার শর্ট টাইটেল কি, দা সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অর্ডিন্যান্স 1962। এবং এটার এক্সটেন্ড হবে কি, ওই সময়কার ইস্ট পাকিস্তান মানে কি, এটা বলবৎ আছে কিন্তু, এখন হোল বাংলাদেশ। এবং ওই সময় বলা হয়েছিল এই আইনটা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে, গভর্নমেন্টের গেজেট নোটিফিকেশন দরকার নাই, ইট শ্যাল কাম ইনটু ফোর্স এট ওয়ান্স, মানে কি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। দেখো এইখানে দ্য সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অর্ডিন্যান্স, এই দ্বারা বোঝা যাচ্ছে, তোমার আইনের টাইটেল দ্বারাই বোঝা যাচ্ছে, অর্ডিন্যান্সের টাইটেল দ্বারাই বোঝা যাচ্ছে যে এটা একটা সোসাইটি গঠন করতে হবে, অ্যানিমেলের প্রতি যেন ক্রুয়েলটি না হয়, তার মানে এগেনস্টে একটা সোসাইটি, বা তার সেটা প্রিভেনশনের জন্য একটা সোসাইটি, অ্যানিমেলের প্রতি যেন ক্রুয়েলটি না হয়, নিষ্ঠুরতা না হয়, সেটা প্রিভেনশনের জন্য একটা সোসাইটি করা হবে। সো সেটা নিয়ে কথা হবে। কনস্টিটিউশন অফ দ্য সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল, এই গঠনটা কি হবে, এই সোসাইটির গঠনটা হবে কি, এটাকে বলা হবে দ্য সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস। এই সোসাইটিটার নাম হবে এটা, এবং বাংলাদেশের প্রেসিডেন্ট এর এই সোসাইটিটার প্রেসিডেন্ট হবে, চেয়ারম্যান হবে, এবং অন্যান্য মেম্বার যারা থাকবে চেয়ারম্যানের আন্ডারে, সেগুলি বাই নেমে অথবা অফিস নেমে গভর্নমেন্ট ঠিক করবে। বুঝছো? মানে এই যে সোসাইটি ক্রুয়েলটি প্রিভেনশন, অ্যানিমালের ক্রুয়েলটি প্রিভেনশনের জন্য যে সোসাইটি, এটার চেয়ারম্যান হবে পিপল, মানে প্রেসিডেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, এবং এর মেম্বারগুলি হবে হলো কি সরকার বাই নেমে কারোর নামে ঠিক করতে পারে। হ্যাঁ, যে অমক ব্যক্তি, ধরো আমাদের লাইফ স্টকের খুব মানে একজন প্রমিনেন্ট ব্যক্তির নামে, অথবা বললো যে ডিজিডিএলএস, অথবা হতে পারে কিউরেটর বাংলাদেশ ন্যাশনাল জু, অথবা চেয়ারম্যান জিওলজি ঢাকা ইউনিভার্সিটি। ঠিক আছে, এইভাবে গভর্নমেন্ট নির্ধারণ করবে মেম্বারগুলি, এইভাবে বলা আছে। এবং বলা হচ্ছে যে এটার হেডকোয়ার্টার, সোসাইটির হেডকোয়ার্টার হবে ঢাকা। এবং এই সোসাইটির ফাংশন কি হবে, ফাংশন হবে কি, ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট যেটা ছিল, এটা তো আমাদের রিসেন্টলি বলা হচ্ছে দা অ্যানিমালস ওয়েলফেয়ার অ্যাক্ট, তাই না, 2019। কিন্তু ওই সময় আগের যেটা রিপিল করা হয়েছে, হ্যাঁ, ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট 1920, সেইটার 30 ধারা অনুসারে এই যে সোসাইটিকে এম্পাওয়ার কর, বেঙ্গল ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট যেটা আগে ছিল 1920, সেইটা অনুসারে এই সোসাইটিটার ফাংশন নির্ধারিত হবে, এটা বলা হয়েছে। এবং এটার কাজ হবে কি, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য প্রপার ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার অফ অ্যানিমালস, অ্যানিমালের
প্রপার ট্রিটমেন্ট এবং কেয়ার নির্ধারণ করা বা মানে অ্যারেঞ্জ করা, এই সোসাইটি ঠিক করবে। কোথাও যদি কোনো অ্যানিমাল মিসট্রিটেড হয় এবং কেয়ার না করে, তাহলে এই সোসাইটিটা কি করবে? অ্যাক্ট করবে, সেটার ব্যবস্থা গ্রহণ করবে। এবং এই সোসাইটিটা মেইনলি এডুকেট করবে পিপলকে, জেনারেল পিপলকে, কিসের জন্য? প্রপার কেয়ার, ট্রিটমেন্ট এবং ডিস্ট্রাকশন অফ দ্য অ্যানিমালস। একটা অ্যানিমালের কিভাবে প্রপার কেয়ার নিতে হবে, ট্রিটমেন্ট করতে হবে এবং ডেড অ্যানিমালকে কিভাবে ডিস্ট্রাকশন করতে হবে অথবা অ্যানিমালটাকে তোমার ডিসপোজাল করতে হবে, সে বিষয়ে কি করতে হবে? তারা জেনারেল পিপলকে এডুকেট করবে। এবং এই যে অর্ডিন্যান্সটা, এইটা আসলে কি মানুষকে সচেতন করার জন্য এবং অ্যানিমালের বিভিন্ন ট্রিটমেন্ট এবং কেয়ার সম্পর্কে একটা সোসাইটি যারা কাজ করবে, এই সোসাইটি গঠনের জন্যই এই অর্ডিন্যান্সটা জারি করা হয় 1962 সালে। ঠিক আছে? জি এই স্যার। বুঝতে পেরেছো কিনা? এইটা কোনো আইন না যে এটা না করলে এটা পেনাল্টি হবে, এটা না করলে এটা হবে। এটা জাস্ট এনকারেজ করা টু ফর্ম সোসাইটি দ্যাট অ্যাকচুয়ালি প্রিভেন্ট দ্য ক্রুয়েলটি টু অ্যানিমাল। ঠিক আছে? এরপরে দেখো আরেকটা জিনিস আমরা দেখবো যে বিভিন্ন আইন দেখবো, তার অ্যাক্ট নাম্বার কত দেখবো, পেনাল্টি কি এবং রিপিলিং অ্যাক্ট কি। আমরা বাংলাদেশে যে আইনগুলি অ্যানিমাল রিলেটেড যে আইনগুলি আছে, বিদ্যমান আইনগুলি আছে, তার একটা লিস্ট দেখবো আমরা। এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন অ্যান্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 এইটা সম্পর্কে দেখবো। দেখো পেনাল্টিস অফ সাম লস। প্রথমটা হলো কি? দ্য ডিজিজেস অফ অ্যানিমাল অ্যাক্ট। দ্য ডিজিজেস অফ অ্যানিমালস অ্যাক্ট 2005 আর কি, 2005 সালের আইন। এটা আইন নাম্বার 2005 সালের 5 নাম্বার আইন। এবং এটাকে বলা হচ্ছে কি তোমার এইটার পেনাল্টিটা হচ্ছে কি 2 বছরের প্রিজনমেন্ট এবং 10,000 টাকার অর্থদণ্ড, অথবা দুইটাই হতে পারে। এবং কোন আইনটা বাতিল করে এটা করা হয়েছে? দেখো, দ্য গ্ল্যান্ডার্স অ্যান্ড ফার্সি অ্যাক্ট 1899। আর 2 নম্বর হল কি দ্য ডিজিজেস অফ অ্যানিমাল অ্যাক্ট 1944। এই দুইটাকে বাতিল করে নতুন করে করা হয়েছে দ্য ডিজিজেস অফ অ্যানিমাল অ্যাক্ট 2005। বুঝতে পেরেছো কিনা? ওই দুইটা আইনকে বাতিল করে এই আইনটা করা হয়েছে। এরপর 2 নম্বর কি দ্য বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড লাইভস্টক প্রোডাক্টস অর কি কোয়ারেন্টাইন অ্যাক্ট 2005। এইটার 2005 এর 6 নম্বর অ্যাক্ট, 5-6 দুইটাই অ্যানিমাল রিলেটেড অ্যাক্ট। এবং এইখানে বলা হচ্ছে যে এই আইনের শাস্তি কি? 2 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড অথবা বোধ হতে পারে। এটা কোন আইনটাকে বাতিল করে এটা করা হয়েছে? দ্য লাইভস্টক ইম্পোর্টেশন অ্যাক্ট 1898। এটাকে বাতিল করে নতুন আইন হয়েছে কি? বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড লাইভস্টক প্রোডাক্টস কোয়ারেন্টাইন অ্যাক্ট 2005। এরপর দেখো দ্য ফিশ ফিড অ্যান্ড অ্যানিমাল ফিড অ্যাক্ট 2010। এবং হচ্ছে কি 2010 এর এটা অ্যাক্ট নাম্বার 2 নাম্বার অ্যাক্ট এটা। এই 2010 সালে যতগুলি আইন করা হয়েছে 2 নাম্বার আইন এটা। এবং এইটার শাস্তি কি? 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকার অর্থদণ্ড, অথবা দুইটাই হতে পারে। কোন আইনটাকে আপডেট করা হয়েছে এখানে বাতিল করে করা হয়েছে? দ্য ফিশ ফিড অ্যান্ড অ্যানিমাল ফিড অর্ডিন্যান্স 2008। তত্ত্বাবধায়ক সরকার এসে এই অর্ডিন্যান্সটা জারি করছিল, দ্য ফিশ ফিড অ্যানিমাল ফিড অর্ডিন্যান্স 2008। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের সময় এটা কিন্তু হয়েছিল। সেইটাকেই আওয়ামী লীগ সরকার ওই সময় 2010 সালে এসে সেটা অ্যাক্ট আকারে করেছে, দ্য ফিশ ফিড অ্যান্ড অ্যানিমাল ফিড অ্যাক্ট 2010। এরপর আসো কি অ্যানিমাল স্লটার অ্যান্ড মিট কন্ট্রোল অ্যাক্ট 2011। এইটা 2011 সালের 16 নাম্বার অ্যাক্ট। এবং এইটার দেখো পানিশমেন্টের কি 1 বছরের কারাদণ্ড এবং 5,000 থেকে 25,000 টাকার অর্থদণ্ড, অথবা দুইটাই হতে পারে। এবং কোন আইনটাকে বাতিল করে এটা করা হয়েছে? দ্য অ্যানিমাল স্লটার রেস্ট্রিকশন অ্যান্ড মিট কন্ট্রোল অ্যাক্ট 1957টাকে
বাতিল করে এটা করা হয়েছে কি অ্যানিমাল স্লটার এন্ড মিট কন্ট্রোল অ্যাক্ট 2011। এরপর আমরা আসি কি ওয়াইল্ড লাইফ কনজারভেশন এন্ড সিকিউরিটি অ্যাক্ট। এটা সম্পর্কে আমরা বিস্তারিত আছে, আমরা কিছু জিনিস জানবো 2012 এবং বলা হচ্ছে কি এটা 2012 এর 2012 সালের কয় নাম্বার অ্যাক্ট এটা? 30 নাম্বার অ্যাক্ট, তাই না? 2012 সালে 30 নাম্বার অ্যাক্ট। শর্ট টাইটেল এবং কমেন্সমেন্ট কি হবে? এটাকে বলা হবে কি দ্য ওয়াইল্ড লাইফ কনজারভেশন এন্ড সিকিউরিটি অ্যাক্ট 2012 এবং বলা হচ্ছে যে এই আইনটা তাৎক্ষণিক কার্যকর হবে। এই সময় আইন পাশ করার পর বলা হচ্ছে পেনাল্টিজ ফর সার্টেন অফেন্সেস। এটা 34 নাম্বার সেকশনে, এই আইনের 34 নাম্বার সেকশনে বলা হয়েছে কিছু কিছু অফেন্স আছে, অপরাধ আছে, তার বিরুদ্ধে কি কি পেনাল্টির কথা বলা হয়েছে। দেখো, যদি কোনো ব্যক্তি, তোমরা তো জানো যে একটা ওয়াইল্ড লাইফের জন্য একটা নির্দিষ্ট টেরিটরি আছে যেটাকে সাফারি অথবা স্যাংচুয়ারি বলে, তাই না? অথবা রেস্ট্রিক্টেড এরিয়া বলে, তাই না? তো এই রেস্ট্রিক্টেড এরিয়া যে মার্ক করা আছে, গভর্নমেন্ট নির্ধারিত মার্ক, রেজিস্টার্ড মার্ক আছে অথবা ফিক্সড রেজিস্টার্ড মার্ক আছে, সেই মার্কটাকে কেউ যদি ফোর্স মানে কি জাল করে, ধরো একটা মার্কিং করা আছে এই ধরনের, এই দিক দিয়ে দাগ দেওয়া আছে যে এরপরে রেস্ট্রিক্টেড এরিয়া, আমি কি করলাম যে ওইখানে একটু একটু কয়েক হাত বা কয়েক ই করে মার্কিং করে দিলাম, তাই না? জাল করলাম অথবা এক্সচেঞ্জ করলাম অথবা ইন্টারফেয়ার করলাম অথবা অল্টার করলাম এই মার্কিং, স্যাংচুয়ারি অথবা সাফারি অথবা রেস্ট্রিক্টেড এরিয়া যেগুলি আছে সেগুলির যে মার্কিং গুলি আছে সেগুলির আমরা ব্যতিক্রম ঘটালাম, সেটা একটা পানিশেবল অফেন্স। অথবা বলা হচ্ছে কি পারচেজেস, সেলস, ইম্পোর্টস অর এক্সপোর্টস অফ any wild animals or parts of thereof, meat, trophy, or any derivative, or forest product, or any plant. কেউ যদি কোনো ওয়াইল্ড লাইফের কোনো পার্ট অথবা মাংস, বডি পার্ট অথবা মাংস অথবা ট্রফি তো তোমরা বোঝো, তাই না? ট্রফি মানে অ্যানিমালটাকে যখন ই করা হয়, প্রসেস করে, কি বলে বলো তো এটা? হ্যালো, তোমাদের অ্যানাটমি ল্যাব নাই না ওইখানে? না স্যার। অ্যানিমালের কঙ্কাল দেখেছো তো তোমরা, তাই না? জি স্যার। জি স্যার, আচ্ছা, আমাদের একটা এখন গরুর বেরোচ্ছে কি, কঙ্কাল আছে। এখন হচ্ছে কি তোমার ট্রফি মানে ওই অ্যানিমালটাকে একবার চামড়া সহ ওইভাবেই করা। তোমরা বিভিন্ন এথিক দিকে দেখার কথা তো, তোমার কি বলে এটা, ওই চিড়িয়াখানাগুলিতে ওই বাঘের লোম টোম চামড়া সহ ওইভাবে প্রসেস করে রাখা, আর এগুলো ট্রফি বলে। স্যার মাথাটাকে একটা কাঠের বাক্সে আটকিয়ে যে স্যার ঝুলে রাখে ওইটার কথা বলছেন না স্যার? না, ফুল অ্যানিমালটাকে ট্রফি করে রাখা। হ্যাঁ, তোমরা দেখো নাই না, ঢাকা চিড়িয়াখানায় আছে তো বিভিন্ন অ্যানিমালের ট্রফি আছে। শোনো, ওইটাকে প্রসেস করে এমন করে রাখা যে ওই অ্যানিমালটাকে লুক অ্যালাইক, মানে ওই অ্যানিমালের মতো ওইটারই চামড়া ওইটারই পশম ওইভাবেই, হ্যাঁ, আর্টিফিশিয়াল না, একেবারে ওই অ্যানিমালের প্রসেস করে ওই চামড়াটাকে প্রসেস করে ওইটার উপর দিয়ে দিয়ে ওই রকম করে রাখা আর কি। তোমরা চিড়িয়াখানায় দেখবে স্যার অথবা, মমি করার মতো। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, ঠিক আছে। বলা হচ্ছে যে কোনো অ্যানিমালের, ওয়াইল্ড অ্যানিমালের পার্ট, টোটাল ওয়াইল্ড অ্যানিমাল অথবা তার মাংস অথবা ট্রফি অর এনি ডেরিভেটিভ অথবা কোনো ফরেস্ট প্রোডাক্ট, বনের কোনো তোমার কাঠ অথবা কোনো প্ল্যান্ট, হুম, কেউ যদি কি করে বিক্রি করে, কেনে, বেচে, এক্সপোর্ট ইম্পোর্ট করে, হ্যাঁ, কার থেকে? এমন ব্যক্তির থেকে যার কোনো লাইসেন্স নাই অথবা পারমিশন নাই, তার থেকে যদি কেউ কেনে, বেচে, তার থেকে ইম্পোর্ট করে, এক্সপোর্ট করে ওই ব্যক্তির থেকে এই জিনিস, কোনো ওয়াইল্ড অ্যানিমাল, তার পার্ট, তার ট্রফি, মিট অথবা অন্য কোনো ডেরিভেটিভ, মানে যেমন হতে পারে তোমার হাতির দাঁত, অমুকের চামড়া, হরিণের চামড়া আছে না, হরিণের শিং, হরিণের মাংস আছে না, এগুলি যদি জি কেউ স্যার। করে অথবা ফরেস্ট প্রোডাক্ট অথবা কোনো প্ল্যান্ট যদি করে, সেটা পানিশেবল অপরাধ হবে
এবং পানিশমেন্ট হবে কি 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকার অর্থদণ্ড অথবা দুইটাই হতে পারে। এবং কোনো ব্যক্তি যদি এই কাজটা রিপিটেডলি করে, একবার করলো ধরো অর্থদণ্ড এবং কারাদণ্ড পায়া সে আবার মুক্ত হয়ে সে সেম কাজটা করলো, সেম অফেন্স করলো, তখন তার কারাদণ্ড হবে কি 3 বছর এবং অর্থদণ্ড হবে কি 2 লাখ টাকা অথবা বোথ হইতে পারে। এরপর দেখো কি পেনাল্টিস ফর কন্ট্রাভেনশন অফ দ্য প্রভিশন অফ সেকশন 14 হলো কি আহ, আহ, এই আইনের 14 নম্বর সেকশনে কিছু অফেন্সের কথা বলা আছে, কিছু অপরাধের কথা বলা আছে। যদি সেইটার কেউ ভায়োলেশন করে তাহলে তার পেনাল্টি কি হবে। সেকশন 14 অফেন্স গুলি কি স্যাংচুয়ারি সম্পর্কে বলা আছে। স্যাংচুয়ারি, স্যাংচুয়ারি মানে কি? স্যাংচুয়ারি তোমরা জানো ওটা কি? অভয়ারণ্য, তাই না? অভয়ারণ্য। এই অভয়ারণ্যের মধ্যে যদি ধরো গভর্নমেন্ট একটা এরিয়া অভয়ারণ্য ডিক্লিয়ার করলো, এরকম কিন্তু অনেকগুলি অভয়ারণ্য ডিক্লিয়ার করেছিল ওই সময় গভর্নমেন্ট। এই অভয়ারণ্যের মধ্যে ওয়াইল্ড লাইফের জন্য অভয়ারণ্য ঘোষণা করলো। কেউ যদি এই অভয়ারণ্য এইখানে যদি কেউ চাষাবাদ করে, অভয়ারণ্য জায়গাতে ধরো ধান চাষ করলো অথবা যে কোনো চাষ করলো অথবা কোনো স্থাপনা নির্মাণ করলো, বাড়িঘর অথবা কোনো বিল্ডিং অথবা ইন্ডাস্ট্রি, অথবা ওই অভয়ারণ্যের কোনো গাছপালার ক্ষতি সাধন করলো, অথবা গাছপালার ক্ষতি সাধন করলো, অথবা এনিম্যাল যে ওয়াইল্ড লাইফ গুলি আছে সেগুলির ক্ষতি সাধন করলো, অথবা হতে পারে ওই অভয়ারণ্যে তুমি বন্দুক নিয়ে গিয়া হান্টিং এর জন্য গেলা। এই ধরনের অনেক ডেসক্রিপশন দেওয়া আছে অভয়ারণ্যের সম্পর্কে সেকশন 14 এই আইনে। মানে স্যাংচুয়ারি সম্পর্কে বলা আছে, স্যাংচুয়ারিতে কি কি করা যাবে না, এই নিয়মের যেগুলি বললাম আমি, এই ধরনের আরো অনেকগুলি কথা বলা আছে। এই অভয়ারণ্যের যে ডিরেক্টিভ গুলি দেওয়া আছে এগুলি করা যাবে না, কেউ যদি করে তাহলে তার পানিশমেন্ট হবে কি নন বেলেবল পানিশমেন্ট হবে। কেউ যদি ধরো একজন স্যাংচুয়ারিতে একটা বিল্ডিং নির্মাণ করলো অথবা স্যাংচুয়ারিতে ধান চাষ করলো স্যাংচুয়ারির এরিয়াতে, তখন তার পানিশমেন্ট হবে নন বেলেবল, কোনো জামিন পাবে না, জামিন অযোগ্য পানিশমেন্ট হবে। তাকে ইনস্ট্যান্ট অ্যারেস্ট করবে এবং কোনো বেল হবে না। তার পানিশমেন্ট হবে 2 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকার অর্থদণ্ড অথবা দুইটাই হতে পারে। আর ওই সেম ব্যক্তি যদি আবারও সেম অপরাধটা করে স্যাংচুয়ারিতে গিয়ে, তাহলে তার 5 বছরের কারাদণ্ড, নন বেলেবল তো হবেই, সাথে সাথে নন কি বলে 5 বছরের কারাদণ্ড হবে এবং 4 লাখ টাকার অর্থদণ্ড হবে অথবা দুইটাই একসাথে হতে পারে। এরপর আসো কি পেনাল্টিস ফর কিলিং টাইগার্স, এলিফ্যান্টস এটসেট্রা। এগুলি কিল করলে কি হবে? কেউ যদি টাইগার কিল করে অথবা এনিম্যাল কিল করে, হ্যাঁ, আহ, এবং সেটা তুমি যদি কোনো পারমিশন না নিয়ে যদি অথবা লাইসেন্স না নিয়ে যদি কোনো টাইগারকে কিল করো অথবা এলিফ্যান্টকে কিল করো, যেটা সেকশন 14 বলা আছে, ডিটেলস বলা আছে যে তোমার লাইসেন্স সম্পর্কে বলা আছে এই আইনের সেকশন 24-এ, সরি নট 14, 24-এ, এই আইনের 24 সেকশনে লাইসেন্স সম্পর্কে বলা আছে। কেউ যদি লাইসেন্স না নিয়ে কোনো হাতি অথবা টাইগারকে কিল করে তাহলে তার অফেন্সটা হবে নন বেলেবল, কোনো জামিন পাবে না এবং তার ইমপ্রিজনমেন্ট হবে নট লেস দ্যান 2 years টু নট এক্সিডিং 7 years ইমপ্রিজনমেন্ট, মানে কারাদণ্ড হবে 2 বছরের কম না এবং 7 বছরের বেশি না, এই ধরনের কারাদণ্ড হবে। এবং অর্থদণ্ড হবে 1 লাখ টাকার কম না, আবার 10 লাখ টাকার বেশি না, এর মধ্যে, মানে 1 লাখ থেকে 10 লাখ টাকার মধ্যে অর্থদণ্ড হবে। এবং কোনো ব্যক্তি যদি সেম কাজটা করে, ধরো একজন তোমার কোনো টাইগার কিল করছে অথবা এলিফ্যান্ট কিল করছে লাইসেন্স ছাড়া, আবারও করলো, এবার পানিশমেন্ট হচ্ছে আবারও যদি সেই কাজটা করে তাহলে তার 12 বছরের পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং তোমার 15 লাখ টাকার মতো অর্থদণ্ড হতে পারে।
15 লাখ টাকা, সর্বোচ্চ 15 লাখ টাকা অর্থদণ্ড হতে পারে। তবে বলা হচ্ছে যে এই আইনটা কার্যকর হবে না কোনো ব্যক্তি যদি তার লাইফ সেভ করার জন্য, হ্যাঁ, কোনো টাইগার বা এলিফ্যান্টকে কিল করে, তাইলে এই আইনটা তার জন্য কার্যকর হবে না। বুঝতে পেরেছো কিনা? ধরো তো কোনো এলিফ্যান্ট অথবা টাইগার তোমাকে অ্যাটাক করেছে, তখন তুমি এই টাইগার বা এলিফ্যান্ট কিল করেছো। এইরকম ক্ষেত্রে তার জীবন বাঁচানোর জন্য যদি টাইগার এলিফ্যান্ট কিল করে, তখন ওই উপরের আইনটা কার্যকর হবে না। বুঝছো কিনা? একটু কাঠখোট্টা জিনিসপত্র বলতেছি আজকে, বুঝছো, আইন কানুনের বিষয় আর কি। হ্যাঁ, জি স্যার, অনেক সময় স্যার আমরা যেগুলা কিছু অবলা প্রাণী আছে এগুলোকে আমরা স্যার হ্যাঁ, গ্রামের এইটা মানুষ দ্বারা মেরে শোনো, ফেলে এই স্যার, এই আইনগুলি পড়লে আক্রমণ হবে করে কি মেরে জানো, ফেলে এই স্যার। আইনগুলির সুপারফিশিয়াল বিষয়গুলি জানা থাকলে তুমি তোমার, যেমন হতে পারে তোমার এইটার মাধ্যমে কি হবে, তুমি তোমার রেসপন্সিবিলিটি গুলি জানতে পারবা। মানে তুমি তোমার ইগুলি জানতে পারবে, তুমি কি করতে পারবা কি করতে পারবা না, তুমি যেমন নিজে জানতে পারবে। এট দ্য সেম টাইম ইউ ক্যান এডুকেট পিপল রিগার্ডিং দ্য কেয়ারলেসনেস অর ক্রুয়েলটি টু অ্যানিমালস অর টু ওয়াইল্ড লাইফ। ঠিক আছে? তুমি যেমন সচেতন হবে, এট দ্য সেম টাইম তুমি মানুষকে সচেতন করতে পারবে যে এই ক্রুয়েলটি এইগুলি করা যাবে না, করলে এই পানিশমেন্ট হবে। আবার তোমার হতে পারে যে তুমি এখান থেকে পাশ করে কোনো চিড়িয়াখানা অথবা সাফারি পার্কে জব করবে, হ্যাঁ, অথবা লাইভস্টক ডিপার্টমেন্ট তো অবশ্যই জব করবে। তখন তুমি এই ক্রুয়েলটি সম্পর্কে তোমার জানা থাকবে, তুমি এভিডেন্স দিতে পারবে এবং তুমি একজন সাক্ষী হতে পারবে এই পানিশমেন্টের ইগুলি সম্পর্কে। এই দেড়শো এইগুলি সম্পর্কে জাস্ট হাইলাইটেড কিছু বিষয় জানতে হবে। আর একটা তো বিষয় আছেই, তাই না, যে আমরা এই সায়েন্স নিয়ে পড়তেছি, এই ভেটেরিনারি রিলেটেড কি আইনগুলি আছে এবং সেগুলি ভায়োলেশন করলে কি কি হয় সে সব সম্পর্কে আমাদের জানতেই হবে। এরপর আসে কি পেনাল্টিজ ফর কিলিং টাইগার এলিফ্যান্ট। এখন বলা হচ্ছে এই 36 সেকশনের মধ্যে বলা আছে টাইগার কিলিং এবং এলিফ্যান্ট এই সেকশনের আন্ডারে আরো বলা আছে কোনো ব্যক্তি যদি collect, acquires or purchase or sell any trophy, uncured trophy, meat, parts of the body of tiger and elephant. ঠিক আছে? বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি কোনো একটা টাইগার বা এলিফ্যান্টের ট্রফি, আনকিওর ট্রফি মানে কি, ট্রফি মমি করার আগে তো এটা আনপ্রসেসড মমি, অথবা মিট, অথবা পার্ট, সেটা হতে পারে বোন, কোনো হাতি অথবা হাতির দাঁত হতে পারে, সেটা যদি কেউ কালেক্ট করে, অধিকার প্রাপ্ত হয়, অথবা পারচেস করে অথবা সেল করে, তাহলে কি হবে, সেটা অফেন্স হিসেবে গণ্য হবে এবং 3 বছরের, সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড হবে এবং সর্বোচ্চ 3 লাখ টাকার অর্থদণ্ড হবে, অথবা দুইটাই হতে পারে। আর কেউ যদি এই কাজটা রিপিটেডলি করতে থাকে, রিপিটেশন করে সেম অফেন্স, তাহলে তার 5 বছরের কারাদণ্ড হবে, 5 লাখ টাকা জরিমানা হবে, অথবা দুইটাই হতে পারে। এরপর আসে কি সেকশন 37 বলা আছে পেনাল্টিজ ফর কিলিং চিতা, ল্যাম্প চিতা, হুল্লুক, সাম্বার ডিয়ার, ক্রোকোডাইল, ঘড়িয়াল, হোয়েল এন্ড ডলফিন এটসেট্রা। কেউ যদি চিতা, হুল্লুক, সাম্বার ডিয়ার, ক্রোকোডাইল, ঘড়িয়াল, হোয়েল এবং ডলফিন কিল করে, তাহলে তার পানিশমেন্ট কি হবে? পানিশমেন্ট হবে কি 3 বছরের কারাদণ্ড এবং 3 লাখ টাকার জরিমানা, অথবা বোথ হতে পারে। এবং কেউ যদি এই কাজটা রিপিটেডলি করে, তাহলে 5 বছরের কারাদণ্ড এবং 5 লাখ টাকার জরিমানা হবে। তবে বলা হচ্ছে যে আবারও লাইফের যদি তোমার লাইফ সংহারের যদি সংখ্যা মানে থাকে, সম্ভাবনা থাকে, অথবা কোনো ব্যক্তি ধরো তুমি বনে গেছো, তখন তোমার অ্যাটাক করলো চিতা অথবা হুল্লুক অথবা ক্রোকোডাইল, তখন তুমি কিল করতে পারবা, তখন এই আইনের প্রয়োগ হবে না। এবার কি পেনাল্টিজ ফর কিলিং চিতা, ল্যাম্প চিতা, হুলুক, সাম্বার ডিয়ার, মানে এর আন্ডারে আবার বলা আছে কেউ যদি এই যে অ্যানিমাল গুলির ট্রফি, আনকিওর ট্রফি, মিট, পার্ট অফ দ্য বডি অফ চিতা, ল্যাম্প চিতা, হুলুক, সাম্বার ডিয়ার, ক্রোকোডাইল, ঘড়িয়াল, হোয়েল এবং ডলফিন, কেউ যদি এগুলি কালেক্ট করে, অ্যাকোয়ার করে, অথবা পারচেস করে, অথবা সেল করে, ট্রান্সপোর্ট করে, এক্সপোর্ট ইম্পোর্ট করে,
তাহলে সেটা পানিশেবল হবে এবং 2 বছরের কারাদণ্ড হবে। মানে 2 বছর থেকে সরি 2 বছর সর্বোচ্চ কারাদণ্ড এবং 1 লাখ টাকার অর্থদণ্ড হবে অথবা দুইটাই হতে পারে। এবং কেউ যদি স্যার এটা রিপিটেড করে, হ্যালো, স্যার যারা আনমিউট আছে স্যার তাদেরকে মিউট করে দেন স্যার। মিউট কত করব বলো? সবাইরই তো মিউট করতেছি একটার পর একটা, আবারও তো আনমিউট করে। আমি বুঝি না, এটা এই ডিসেন্সিটা থাকতে হবে তো, বুঝো নাই? আমি তো করতেছি আনমিউট, মিউট করতেছি, আবারও আনমিউট এটা হয়। কেউ যদি এই অপরাধটা রিপিটেডলি করে তাহলে কি হবে? 4 বছরের কারাদণ্ড হবে এবং 2 লাখ টাকার জরিমানা অথবা বোধ হতে পারে। এরপর সে কি পেনাল্টিজ ফর কিলিং বার্ডস এন্ড মাইগ্রেটরি বার্ডস। কেউ যদি তোমার বার্ড এবং মাইগ্রেটরি বার্ড কিল করে, এইটা কিন্তু খুব সারা ফেলছিল ওই সময়, আমার যতটুকু মনে আছে 2012 সালে। এই যে আমাদের দেশে মাইগ্রেটরি বার্ড আসে না, সেটা কিন্তু হত্যা করা হতো। মানে কি, মানে এগুলি কি শিকার করা হতো, সরি নট হত্যা, শিকার করা হতো এবং বিক্রি করা হতো ঢাকার রাস্তায়। আমার মানে যখন ঢাকাতে আসছি 2004-05-এ 3-4-এ, ওই সময় দেখেছি যে এই অতিথি পাখি কিন্তু বিক্রি করা হতো, হাঁস মুরগির মতো বিক্রি করা হতো। কিন্তু এই আইনটা করার পর থেকে কিন্তু অতিথি পাখি বিক্রি প্রকাশ্যে কমে গেছে। তারপর কিছু কিছু এরিয়াতে যেগুলি তোমার ওই টাঙ্গুয়ার হাওর, খুবই গোপনে এগুলি এখনো চলে, কিন্তু খুবই গোপনে। পেনাল্টিজ ফর কিলিং বার্ডস অর মাইগ্রেটরি বার্ডস। কেউ যদি ওই ধরনের ঘোষিত কোনো বার্ড অথবা মাইগ্রেটরি বার্ডকে কি করে কিল করে, এখন বার্ড তো পাখি, মানে আমরা যে মুরগিও তো বার্ড, ওইটা না, ঘোষিত কোনো পাখি অথবা মাইগ্রেটরি বার্ড কেউ যদি কিল করে তাহলে তার 1 বছরের কারাদণ্ড হবে এবং 1 লাখ টাকার অর্থদণ্ড হবে অথবা কি হবে, বোথ হবে। সেই কাজটা যদি কেউ রিপিটেড করে তাহলে তার 2 বছরের কারাদণ্ড এবং 2 লাখ টাকার জরিমানা অথবা বোথ হতে পারে। সবচেয়ে 2 নম্বরে যে কথাটা বলা আছে খুব গুরুত্বপূর্ণ, এনি পারসন, কেউ যদি এই পাখি বা মাইগ্রেটরি বার্ড, যে ঘোষিত পাখি, ডিফাইন্ড বার্ডস এবং মাইগ্রেটরি বার্ড কেউ যদি কালেক্ট করে, অ্যাকোয়ার করে, পারচেজ করে, সেল করে অথবা ট্রান্সপোর্ট করে, সেটা হতে পারে ট্রফি, আনকিওর ট্রফি, মিট, পার্টিকুলারলি মিট, পার্ট অফ বডি অফ বার্ড অর হোল বার্ড, যেটাই হোক না কেন, অর মাইগ্রেটরি বার্ড, তাইলে তার 6 মাসের কারাদণ্ড হবে এবং 30,000 টাকা অর্থদণ্ড অথবা দুইটাই হবে। এবং রিপিটেডলি করলে 1 বছরের কারাদণ্ড এবং 50,000 টাকা দণ্ড, অর্থদণ্ড বা দুইটাই হতে পারে। দেখো এরপর কিছু পেনাল্টির কথা বলা আছে, আমরা এগুলি আসলে দেখবো না, অনেক মানে ওয়াইড, এই ওয়াইল্ড লাইফ কনজারভেশন এন্ড সিকিউরিটি একটা অনেক বড় একটা আর কি। হ্যাঁ, এত ডিটেলস আমরা দেখবো না এগুলি, অতটুকু পর্যন্ত ঠিক আছে। এগুলি আমরা দেখবো না। এইখানে একটা কথা আছে, 48 সেকশন 48-এ সায়েন্টিফিক রিসার্চ বলা হচ্ছে যে কোনো ব্যক্তি, অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন যদি ওয়াইল্ড লাইফের উপরে অথবা এই হ্যাবিটেটে, ওয়াইল্ড লাইফের হ্যাবিটেটে যদি কোনো রিসার্চ করতে চায় তাহলে তাকে অবশ্যই প্রপার অথরিটির থেকে, সংশ্লিষ্ট অথরিটির থেকে পারমিশন নিতে হবে এবং রিসার্চ করা যাবে। ঠিক আছে? আর এগুলি আমরা দেখবো না, অতটুকুই দেখবো আর কি। ঠিক আছে? আমার মনে হয় যে এতটুকু থাক। বিকালে তোমরা ফ্রি আছো নাকি? একটা না এতটুকু মাথায় হবে না। স্যার সাইফুল, বিকেলে রান্না বান্না থাকে তো, রাতে হলে ভালো হয়। স্যার রাত্রে রাতে নেন তো স্যার। নামাজ পড়ে অনেকে, বুঝছো? স্যার 9:30টার পরে নিতে হবে স্যার। 9:30টা তো আসলে কেমন যেন টাইম হয়ে যায়। 3টায় কি স্যার করতে পারবো না? উম, আমাদের ক্যাম্পাসের মসজিদে 3টার পরে 9:30টাতেও জামাত থাকে। সেইটাই আমি বলতেছি। 9:30 আসলে পসিবল না। তোমরা 3টায় করতে পারো কিনা? আসলে এই যে এখন আমাদের ফাইনাল পরীক্ষা চলতেছে তো, টাইমটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট হয়ে গেছে। আর যদি না করতে পারো কালকে আমরা করবো আবার এই টাইম। স্যার 3টায়, আজকে 3টা স্যার। করতে পারবা কিনা? তোমরা যদি পারো দেন, পারবো স্যার। সবাই আপনি যদি স্যার বলে তাইলে। স্যার আসলে রোজার পারবো টাইম স্যার, তো, আপনি আমি প্রেসার কাটা দিতে দিয়ে চাচ্ছি না। স্যার 3টাই থাকুক।
3টা একটা করো তাইলে। সেটাই আমি বলতেছি, কেউ যদি আপত্তি না করে, কারণ এখন রোজার টাইম, আমি মানে এটাই করতে চাচ্ছি। কিন্তু রাত্রে হবে না, রাত্রে আসলে রোজার দিনে রাত্রে ক্লাস হবে না।